দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা তেমনই কিছু টপিকে ডিসকাশন করব, তবে আমাদের দুজন অতিথি আছেন স্টুডিওতে। প্রথমে পরিচিত হয়ে নিব। আমার বামে আছেন প্রথমে নীলুফার চৌধুরী মনিয়াপা, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং ডানে আছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, সম্পাদক চর্চা.com। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যদি আজকে হেডলাইন্সগুলো দেখি, আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই, যে বিষয়টা আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে, এবং আজকের দিনে আমরা জানতে পারছি যে প্রার্থিতা ফেরত পেয়েছেন 53 জন এবং বাতিল হয়েছে 17 জনের। যেই বিষয়টা আজকে প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে জাতীয় পার্টি সহ 14 দল এবং এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছে জুলাই ঐক্য। তারা অভিযোগ করেছে যে 24-এর গণঅভ্যুত্থানে 1400-রও বেশি যে ছাত্র জনতাকে নির্মূলের উদ্দেশ্যে গণহত্যা চালানো হয়েছিল, এই 14 দল তাদের এই আওয়ামী লীগের নেতৃত্বে তারাও সেটাতে ছিলেন, এবং তারা বলছেন যে এই গণহত্যার সাথে জড়িত কার্যক্রম, যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, জাতীয় পার্টি সহ এনডিএফ এই নির্বাচনে কিন্তু অংশ নিচ্ছে। এটা হচ্ছে তাদের অভিযোগ। তারা এও বলেছেন যে জিএম কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করা হয়েছে, এবং এই 14 দল গুম, খুন এবং গণহত্যা যে চালানো হয়েছিল সেটাতে সহযোগিতাও করেছে। আপা, আপনার কাছে আগে যাব যে আপনি এই বিষয়ে কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা তো এত কাঠখড় পোড়ানোর দরকার ছিল না। যদি এটাই হতো, বৈষম্য বিরোধী ছাত্ররা এই কাজটা এখন করেছে, এটা তো আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ বা স্থগিত করা হলো তখন এক লাইনেই সবগুলোই করা যেত। তাদেরকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দিয়ে, তাদেরকে মনোনয়নের জন্য প্রিপারেশন নেওয়ার সুযোগ দিয়ে, তাদের মনোনয়ন এখন প্রত্যাহারের বাছাই পর্ব শেষ করার সুযোগ দিয়ে, একেবারে একদম শেষের দিকে এটা যারা করছে তারা এটা কিন্তু পরিকল্পিত। কেন আগে এটা অঙ্কুরেই বিনাশ করলো না? তাহলে তো তারাও একটা স্বপ্ন দেখতো না? তাদেরও হতো যে ওই 14 দল, আমরা কিন্তু বলেছি যে কারণে আওয়ামী লীগ যদি স্থগিত হয় বা নিষিদ্ধ হয়, একই কারণে হোয়াই নট, পারলে করুক। তারা কিন্তু কিছুই বলে নাই সেটা নিয়ে। তার মানে এইটা হাতে রেখে দিয়েছিল। এই জিনিসগুলো কিন্তু খারাপ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের শান্তির জন্য। এই জিনিসগুলো খারাপ। আজকে যখন 1 মাসের কম সময় নির্বাচনে আছে, তখন যদি আপনি রিট করেন, এটা খুবই দুঃখজনক জাতির জন্য। আমি আপনাকে সম্মান নাই করতে পারি, কিন্তু অপমান করার রাইটস আমার নাই। তো এখন যে এটা অপমানের মধ্যেও পড়ে না, এটা চরমভাবে নাজেহাল করার মধ্যে পড়ে। তাহলে এই কথাটা তো আমরা যখন বলেছিলাম তখন কেন তারা চুপচাপ বসেছিল? এখন ইসির কাছে গেল, আরও যখন প্রত্যাহারের সময় শেষ হবে, ইসি যখন সময়টা দিতে পারবে না, মানে ধরেন আজকে 13 তারিখ, 20 তারিখে আপনার প্রত্যাহারের সময় শেষ, তাহলে এই 5-6 দিন ইসির তো আরও অনেক কাজ আছে। যখন যদি না পারে, তাহলে তখন কি তারা আন্দোলন করবে? তারা এটা নিয়ে আন্দোলন করবে যখন নির্বাচনের থাকবে 15 দিন বা 20 দিন। এটা আমি মনে করি যে এটা ভীষণ ভীষণ খারাপ কাজ। রাজনীতিতে ব্যাড এফেক্ট বলতে যা বোঝায় এটা সেটাই। এবং আমি মনে করি শাস্তি হলে প্রত্যেকেরই হওয়া উচিত, শাস্তি কেন হবে না? কিন্তু শাস্তির জন্য আলাদা আলাদা ক্ষেত্র বানিয়ে শাস্তি দেওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। এবং আমি যতটুক জানি, জাতীয় পার্টির নেতাদের সাথে এনসিপি সহ বৈষম্য বিরোধী অনেক ছাত্র নেতারা তারা টকশো করেছে, বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, সিম্পোজিয়ামে বসেছে, একই সাথে একই জায়গায় এক এক রকম আইন। একজন আওয়ামী লীগ যখন তাদের সাথে মিছিল করে তখন সমস্যা হয় না। দেখেন, আমি আবারও বলছি, হাদিকে টেনে নিয়ে আসছি। হাদিকে যে শহীদ করলো, মেরে ফেললো, সে তো আওয়ামী লীগ করতো, কার্যত আমরা দৃশ্যমান তাই দেখি। দৃশ্যমান আওয়ামী লীগ আর কীভাবে হাদির এত কাছে গেল, কেন জানলো না? তো যখন যে দলেরই, প্রত্যেকটা দলের, হোক জামাত, হোক বিএনপি, হোক আপনার অন্যান্য দল, বাম বা যারা ইলেকশন করছে, তাদের এনসিপি, এদের মধ্যে প্রত্যেকের যখন যার দরকার লাগে, ওইখানে কোনো আইন নাই, নিয়ম নাই, নীতি নাই।
যখনই দরকার শেষ বা এটা আমার দরকার নাই, এখানে আমার এর বিপক্ষে গেলে আমার আরও সুবিধা, তখন তারা এই সুযোগটা নেয়। এটা রাষ্ট্রের জন্য ভীষণ খারাপ এবং অস্থির রাষ্ট্রের জন্য তো আরও খারাপ। বাংলাদেশে আমরা যেখানে বসে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেটা একটা ভীষণ সময় বড্ড মাপের। এইখানে একটুখানি ভুল করলে অনেকটা ভুলের মাসুল দিতে হবে, এবং যখন নির্বাচন দোরগোড়ায় তখন তো আরও বেশি দিতে হবে। তাই আমি বলবো যে এখন এই দিকে চিন্তা না করে নির্বাচনে মনোনিবেশ করা সবচেয়ে জরুরি। নির্বাচনের পূর্ব শর্তগুলো কোনটা লঙ্ঘিত হচ্ছে সেটা নিয়ে কথা বলা জরুরি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে থাকবে সেটা নিয়ে কথা বলা জরুরি। নির্বাচনে অস্ত্রগুলো কোথায় যাবে, কি অবস্থা হবে সেটা নিয়ে কথা বলা জরুরি। ইলিগ্যাল অস্ত্র, খোয়া যাওয়া অস্ত্র এবং আপনার ট্রানজিট পয়েন্টের অস্ত্র এবং বৈধ জমা না দেওয়া অস্ত্র, এবং আরও যারা প্রার্থী তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার যে এক ধরনের কথা বলা সরকারের, এইখান থেকে সরকার কতটা সরে আসবে কি আসবে না, এই ধরনের কথা যখন, কিংবা প্রশাসনের আগের সেই ফ্যাসিস্ট আমলের প্রশাসন দিয়ে কতটা নির্বাচন সূক্ষ্ম হবে, কতটা নির্বাচন নিরপেক্ষ হবে, এটা নিয়ে যখন কথা বলার সময়, তখন আপনি যদি রিড করেন এই জায়গাগুলো নিয়ে এবং রিড করেন আপনার সীমানা নির্ধারণ নিয়ে, তার মানে আপনি নির্বাচনের বিপক্ষের লোক, আপনি পক্ষের লোক না। কারণ সময় তো অনেক আগেই গিয়েছে। আপনি কি করেছেন তখন কেন আপনি রিডগুলা করেন নাই? সৌরভ ভাই, আপনার থেকেও জানতে চাচ্ছি একই বিষয়। আপা যেটা বললেন সেটাও তো, সেখানেও অনেক যুক্তি আছে যে এটা টাইমলি হলে একটা জিনিসের এফেক্টিভনেস থাকে বা সেটা বোঝা যায়, রিয়েলাইজ করা যায়। এখন যেটা আপা বলছেন যে কেন অঙ্কুরেই বিনষ্ট করলো না, তো এখন এসে একেবারেই নির্বাচন আসলেই তো মানে নকিং অ্যাট দি ডোর। সো এখন এটার আসলে কোনো মানে আছে কিনা, যুক্তিসঙ্গত কিনা, এবং এটা কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। মনিয়াপাকে শুভেচ্ছা। মনিয়াপা তো তার মতো করে বলেছেন এবং যথার্থই বলেছেন যে একটা হচ্ছে যে সময় মতো কেন বলেনি, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র পরিচালিত হয় আইনের দ্বারা, নির্বাচন কমিশনও আইনের বাইরে যেতে পারে না। আপনি দেখুন যে এই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং যারা অবৈধ যাদের ঘোষণা করা হয়েছে তারা আপিল করেছে, আপিল করে অনেকে ফিরে পেয়েছে, অনেকে পাননি। কিসের ভিত্তিতে পাননি? আইন, যেগুলো আইনানুগভাবে জমা দেওয়া হয়েছে বা তথ্য উপাত্ত সঠিক, সেগুলোকে বৈধতা ঘোষণা করেছে। এখন নির্বাচন কমিশন তো আইনের যে আইন অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নেবে। এখন যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই যে 14 দল, আওয়ামী লীগের সহযোগী 14 দলের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, এই বাকি 13 দলের তো নিষিদ্ধ করেনি। অর্থাৎ সরকার অবস্থান এক্ষেত্রে বিপরীত। একটাকে বলছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, তাদের কার্যক্রম চালাতে পারবে না। অন্যদের ব্যাপারে যেহেতু এই বাধা নেই, তারা কার্যক্রম চালাচ্ছেন এবং নির্বাচন কমিশনের তাদের তো বাধা নাই, আইনত বাধা নাই। এখন আইনত যেখানে বাধা নেই, সেখানে আপনি কিভাবে তাকে বারিত করেন? একটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, তাদের মধ্যে যদি কারো বিরুদ্ধে মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, সেই মামলায় তার এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আইন করেছে যে এই সরকারের আমলে বা আইন সংশোধন করা হয়েছে যে অভিযোগপত্র দাখিল করলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন যাদের কথা বলা হচ্ছে তাদের কারো মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে? করা হয়নি। তাদের দলকে কি নিষিদ্ধ করেছে সরকার? করেনি। তাহলে কিসের ভিত্তিতে? এক বলতে পারে যে আমি নির্বাচন করতে দেব না, কিন্তু যে ফ্যাক্টর বেসিসে আসলে আজকে এই মনোনয়ন বাতিলের দাবিটা করলো জুলাই ঐক্য, আপা যেটা বলছিলেন যে এটা তো একটা ইটস আ ফ্যাক্ট ফর সব সময়ের জন্যই, যে তারা তো আগেও জানতো, তাহলে এখন এসে এই এটা একটা দুটো অর্থ হতে পারে। তাহলে কি তারা নির্বাচন না হোক এটা চাচ্ছেন, যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হয় বা একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, সেটি নিশ্চয়ই কারো কাম্য নয়। আর যদি ওটা বলেন যে দাবি যে কেউ জানাতে পারে, তাই এ কারণে আমি জুলাই ঐক্য যে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে, স্মারকলিপি দিয়েছে, আর সেটা কি বলে
ভিন্ন চোখে দেখি না, এটা যে কেউ দাবি জানাতে পারে। কথা হচ্ছে নির্বাচন কমিশন তো আইনের বাইরে যেতে পারবে না, তাকে সিদ্ধান্ত নিতে হবে আইনের ভিত্তিতে। যেমন আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু নির্বাচন কমিশন তার যে প্রতীক, সেই প্রতীকটা স্থগিত করতে, অর্থাৎ তালিকা থেকে প্রতীকটা বাদ দিয়েছে। সেটি ন্যায্য অন্যায্য আমি যাচ্ছি না, কিন্তু নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এটি করেছে। এখন নির্বাহী বিভাগ তো এই 13 দলের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়নি এখনো। আর সময়ের তো বিষয়টি আছেই। যখন মনোনয়নপত্র, যখন তফসিল ঘোষণা করা হলো, তখন তারা এ ব্যাপারে সোচ্চার হলেন না কেন? যখন মনোনয়নপত্র দাখিল করা হলো, তখন হলেন না কেন? এখন শেষ মুহূর্তে এসে এটা তো প্রশ্ন উঠবে যে এটি কি তাহলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে, না অন্য কিছু? জি, মানে কারণ এলিগেশন যেটা করা হয়েছে যে গণহত্যায়, যে গুম খুনের সাথে, তো এটা যদি তারা বিশ্বাস করেন, এটা তো সবসময় বিশ্বাস করার কথা। এটা তো এমন না যে এই সরকার 17-18 মাস ক্ষমতায় আছে, জি, এর মধ্যে হাজার হাজার আওয়ামী লীগ এবং তার সহযোগী দলের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, লাখ লাখ মামলা হয়েছে। এখন বা হাজার হাজার মামলা হয়েছে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে। এর মধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তাদের কারো বিরুদ্ধে মামলা হয়েছে? সেই মামলায় কি কোনো অভিযোগপত্র দাখিল করা হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে কিভাবে বলা হবে যে সে এই গণহত্যার সাথে জড়িত? কারণ সরকার মামলা করার ক্ষেত্রে কোনো কার্পণ্য দেখিয়েছে এটা মনে হয় না, বরং আওয়ামী লীগ সরকারের মতোই এই সরকারে আমলে গয়রফা মামলা হয়েছে। অর্থাৎ একটি মামলা দায়ের করে পরবর্তীকালে 300-400 আসামি করে এই নামভুক্ত করা হয়েছে। মানে আপনার যার বিরুদ্ধে অভিযোগ বা যার বিরুদ্ধে দলীয় পরিচয় ছিল যাদের, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এটা শেষ মুহূর্তে তা এক ধরনের হতে পারে, তারা তাদের রাজনৈতিক অবস্থান সেটা ব্যাখ্যা করতে, অবস্থান তারা জানাতে পারে যে আমরা এটা আমাদের পছন্দের নয়। কিন্তু নির্বাচন কমিশন তো কারো পছন্দ অপছন্দের উপর চলবে না, এমনকি নির্বাচন কমিশনের যাদের পদাধিকারী তাদেরও পছন্দ অপছন্দের উপর চলবে না, তাকে আইন অনুযায়ী করতে হবে। তাহলে এদের প্রথম তো উচিত ছিল সরকারের কাছে যাওয়া, আদালতের কাছে যাওয়া, যে এই অভিযোগ এদের নির্বাচন থেকে বারিত করা হোক, কিন্তু সেটা কিন্তু তারা জাননি। জি, আরেকটা বিষয় যেটা আজকে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আজকে আবার একটি অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন সময় 22শে জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বৈঠক করেন 25 জন শীর্ষ ব্যবসায়ীর, এদেশের 25 জন শীর্ষ ব্যবসায়ীর সাথে, যেটা আসলে সম্পন্ন হয়েছিল সালমান এফ রহমানের নেতৃত্বে, এবং যারা এই 25 জন শীর্ষ ব্যবসায়ী ওই সময় গণহত্যায় মদদ দেয়, এটা বলা হয়েছে। এরা এখনো আওয়ামী লীগকে অর্থের যোগান দিয়ে যাচ্ছে, এই অভিযোগটাতে তারা এটাও বলেছেন। আপনার কাছে যদি যাই যে এই বিষয়টি এখন আপনি কিভাবে দেখছেন, যে এখন এই 25 জনের কথা যেটা আসলো, এবং একটি তালিকাও কিন্তু তারা দিয়েছে 25 জনের? এটা ভীষণ দুঃখজনক যে একটা ফ্যাসিস্ট যখন পালিয়ে চলে গেছে, হ্যাঁ, তাদের ফ্যাসিস্টের কাছ থেকে এই ব্যবসায়ীরা অনেক সুযোগ নিয়েছে, সুবিধা নিয়েছে, তারা ওই সময় করেছে, কিন্তু ন্যায় আর অন্যায়টা দেখতে হবে। তাদের টাকা দিয়েই কিন্তু এতগুলো সন্তান মারা গেছে। টাকার যোগান যদি কম থাকতো সরকারের কাছে, তাহলে কিন্তু এত রকমের সমস্যা হয়তো আরও কম হতে পারত, বা সরকার আরও আগেই হতে পারত। আত্মসমর্পণ করেছে, সেইখানে আরও কম রক্তপাত হতো, সেইখানে তাদের জন্য তারাই টিকিয়ে রেখেছিল, এবং তারা এখন পর্যন্ত যদি টিকিয়ে রাখে, এবং দেখেন তারা কিন্তু 2 নৌকা পা দেয়। এখন যারা ইলেকশন হলে কারা ক্ষমতায় আসবে তাদের দিকেও নজর রাখে। আপনি দেখেন কয়েকদিন আগে আমরা একটা হোটেলে প্রোগ্রামে দেখলাম যে ব্যবসায়িক শ্রেণী একটা দেখা করতে গেলেন একজন নেতার সাথে, তাদের মধ্যে অনেকেই কিন্তু অন্যতম ফ্যাসিস্টের সাথে খুব সিরিয়াসলি ছিলেন। আমি ছবিগুলো দেখে দেখে আমার মনে হলো যে কোথায় আছি আমরা, এদের কোনো শেষ নাই। দেশের অনেক কিছু চেঞ্জ হলো, এদের শেষ নাই। অথচ দেখেন পত্রিকার মতো অনেকভাবে অনেক রকম করতে পারে, সেই পত্রিকা অফিসে তারা কিন্তু হামলা করলো, পত্রিকা অফিস দেখলো। কিন্তু এই যে ব্যবসায়ীদের, এরা কিন্তু
মানে নির্লিপ্ত, যা আমি বৈষম্য বিরোধীদের কথাও বলছি, তারা যখন প্রথমে এই 5ই আগস্ট হলো, তারপরে যে ব্যবসায়ীদের হেল্প নিল আমরা দেখলাম, তারা কিন্তু উল্লেখযোগ্যভাবে ওই সরকারের লোক ছিল। তারা প্রথমেই তারা একটা পোষণ দিয়ে তারা কিন্তু বৈধ হয়ে গেল। এই যে টাকায় কিনা হয়, কারক বিভক্তিতে যে পড়েছিলাম, এখানেই আমার মনে হয় তার সার্থকতা। বৈষম্য বিরোধীরা একজন ব্যবসায়ীর ওইখানে উঠে গেল, একজন ব্যবসায়ীর অফিস নিজেরা ভাড়া নিল, নামমাত্র ভাড়া, তো পয়সা দেয় কিনা জানি না, পয়সা নেওয়ারও কথা না। তা এই যে এই জিনিসগুলো, তো তাহলে আমরা কি বিচার করলাম আর কি বিচার পেলাম? এটা সত্যিই দুঃখজনক যে যে সন্তানটা চলে গেছে পৃথিবী ছেড়ে, যে সন্তানটার পায়ের মধ্যে রড ঢুকিয়ে আছে, হাঁটতে পারছে না এখন পর্যন্ত, 1.5-2 বছর গেছে, তার জীবন কিন্তু, তার জীবনের কোনো ওই নিশ্চয়তা নাই সে যে কোটা আন্দোলনের জন্য মাঠে নামিয়েছিল সে একটা ভালো চাকরি পাবে। যে সন্তানটার চোখ নাই, একটা অথবা দুইটা, তাদের কিন্তু এই এত ন্যায়ের বিনিময়ে কিন্তু একটা প্রাইমারি স্বাধীন হওয়া বাংলাদেশ, যে ওই যে বলেন অনেকে সেকেন্ড বার হয়েছে, আমি বলবো রেভলিউশনের যে লাভটুকু তারা পেয়েছিল, তারা তো ধরে রাখতে পারলো না, তারা বিক্রি হয়ে গেল খুব কম পয়সায়। বিক্রি হয়ে গেল কাদের কাছে? ফ্যাসিস্টের ব্যবসায়ীদের কাছে। আপনার মনে আছে ফ্যাসিস্ট পতনের মাসখানেক আগে বা তারও কম সময় এই ব্যবসায়ীদের সাথে বসছিল, ব্যবসায়ীরা বলছিল যে আপনাকে আমরা আরও দেখতে চাই, বারবার দেখতে চাই। হ্যাঁ, 7ই জানুয়ারির আগে, 24-এ ভোটের 2 দিন আগে এই ব্যবসায়ীরা বলেছিল এই কি বারবার দরকার শেখ হাসিনা সরকার। ওই ব্যবসায়ীরাই এখন এদেরকে দেখভাল করছে। তাহলে আমরা কোনখানে আমাদের, তাহলে চেঞ্জটা কোথায়? এত বড় একটা রেভলিউশন যেটা আপনি বলছেন না, এই রেভলিউশনের পরে তো আসলে না এই জিনিস আশা করা যায়, এবং এটা কিন্তু আসলে একটা মারাত্মক বিষয়। মানে এই যাদের হাতে টাকা আছে তারাই কিন্তু পৃথিবী চালাচ্ছে, দেশ চালাচ্ছে, এলাকা চালাচ্ছে, সব কিছু করছে, নমিনেশন নিচ্ছে, নমিনেশন পাচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। আপনি দেখেন যে এই মনোনয়নে যারা কত পার্সেন্ট ব্যবসায়ী, এখানে অনেক পার্সেন্টেজ। তাহলে কি রাজনৈতিক নেতাদের কোনো ফিউচার আছে রাজনীতি করার জন্য? যদি এরকম যে হ্যাঁ আমি শুধু গলা বাজি করলাম, আমি শুধু বাইরে স্লোগান দিলাম, আন্দোলন করলাম, পা হারাইলাম, চোখ হারাইলাম, হাত হারাইলাম, জীবন হারাইলাম, এইটুকু দিয়ে তার মানে কি ব্যবসায়ীদের নিয়োগকৃত এরা এই রাজনীতিবিদরা? তাহলে তো আর দেশ থাকে না। সেটাই। সৌরভ ভাই, আপনার কাছে আসবো আসলে, কারণ এই বিষয়টা আসলেই ভীষণ জরুরি, এবং আসলে যদি এইভাবে এই ব্যবসায়ীরা এখনও থাকে বহাল তবিয়তে, এবং রং বদলে, যদি আমি এটাকেও বলি যে রং বদল হয়েছে তাদের ফ্যাসিস্টের আমল থেকে, এখনও যদি তারা থাকে, এই বিষয়টা আসলে কত জরুরি, এটাকে তদারকি করা, তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া উচিত সরকারের বা পরবর্তী সময়টা নিয়ে আমরা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। শুধু ব্যবসায়ী কেন, সাংবাদিক তো আমরা দেখেছি যে সাংবাদিকরা কিভাবে ভুক্তভোগী হয়েছে 5 আগস্টের আগে এবং পরে। শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে, কলেজ, স্কুলের শিক্ষক, আইনজীবী। আসলে আমাদের দেশে আইনের শাসন এবং আইনের শাসনের যে পরিপন্থী শাসন, এটার মধ্যে কোনটা পাল্লা ভারী এটা বলা খুব কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আইনের শাসনের বিরোধী শক্তি জোরদার। ব্যবসায়ীরা সাবেক স্বৈরাচারের দোসর বা তাদের সহযোগিতা করেছে, এটি মানে এটি স্বেচ্ছায় করেছে না বাধ্য হয়ে করেছে, এটি একটি প্রশ্ন। বা আজকেও যারা সহযোগিতা করছেন তারা কি স্বেচ্ছায় করছেন না বাধ্য হয়ে করছেন? অর্থাৎ একটা ভয়ের পরিবেশ কিন্তু আমাদের এখানে সবসময় ছিল। এখনও সেটি চলে গেছে এটা বলা যাবে না, ভবিষ্যতে কি হবে সেটা সেই প্রশ্নের জবাব ভবিষ্যৎ দেবে। 25 জনের মধ্যে খুব পরিচিত ব্যবসায়ী আছেন। আবার যে কথাটি বলছেন যে তাদের সঙ্গে যারা এই দাবি করেছেন তাদের সম্পর্ক কি? তারা কি তাদের কোনো সহযোগিতা নেয়নি? না নিলে খুব ভালো যদি তারা তাদেরই করে। তাদের অপরাধ কি? তারা এটা কি প্রমাণ করা যাবে যে তারা এই ফ্যাসিস্ট সরকারের গণহত্যা, তার দমন পীড়নে সহযোগিতা করেছে? আবার ধরেন 25 জন ব্যবসায়ী গেছেন,
এর বাইরেও তো ব্যবসায়ী আছেন, এবং তারা যে সবাই আওয়ামী লীগ বিরোধী ছিল এটা বলা যাবে না। জি, কিন্তু তারা যেটা বলেছেন যে এরা একেবারে সক্রিয়ভাবে ওই গণহত্যার সময় ইয়ে করেছেন, এবং আপনি যেটা বলছিলেন সৌরভ ভাই, এটা যদি ভয়ের রাজনীতিও হয় তাহলে এখন তো এটা পতিত সরকার, এখন তারা কিসের ভয় এখনো, কারণ তাদেরকে কিন্তু অভিযোগ করা হচ্ছে এখনো তারা তাদেরকে মদত যোগায় যাচ্ছে। আচ্ছা, যদি মদত যুগে যাচ্ছে বলছেন, টাকা দিচ্ছেন, সেটা প্রমাণ তো না, প্রমাণ তো এখনো, এটা অভিযোগ করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ হলে ধরুন এটা আদালতে জি। গেল অথবা দুদকে গেল, কারণ এটা তো অনৈতিক লেনদেন। এখন তার তো ভিত্তি থাকতে হবে, কিভাবে, সেটা কি চেকের মাধ্যমে দিয়েছে, জি। না কালো টাকার নগদ দিয়েছে, না বিদেশে তাদের সম্পদ আছে সেখান থেকে দিয়েছে। এখন এটা রাষ্ট্রের দায়িত্বটা, কিন্তু রাষ্ট্রের। হ্যাঁ, যারা অভিযোগ করেছেন তারা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তদন্তের দায়িত্ব দেবে। এখন তদন্তের দুটো বিষয় কিন্তু আবারও প্রশ্ন আসে, সামনে নির্বাচনকে সামনে রেখে এটা করা, জি। না এটা নির্বাচনের অনেক আগে করা যেত। কারণ এই তাদের যে কর্মকাণ্ড, এটি তো 5 আগস্টের আগে হয়েছে, পরে হয়নি। তা সুতরাং গত 17 মাসে কেন এই ধরনের অভিযোগ করা হলো না, এই প্রশ্ন। আবার এখন করা হলেও সেটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা। আর যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা সুনির্দিষ্ট হতে হবে। জি। তা সুনির্দিষ্ট অভিযোগ এবং সুনির্দিষ্ট অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে। আবার এও তো ঠিক, এই যে ব্যবসায়ীরা আপনি বলেছেন, যে ব্যবসায়ীদের কথা বলেছেন, তাদের অনেকের বাড়িঘর তো ভেঙে, বিগত সরকারের আমলে বসত বাড়িও ভাঙা হয়েছে। জি। তাদের অনেকের ব্যবসা বাণিজ্যের উপর ক্ষতিগ্রস্ত হয়, এমন অনেক পদক্ষেপ নিয়েছে। সুতরাং এই সাদা কালো এভাবে কিন্তু করা যাবে না। এটা আইনের দৃষ্টিতে দেখতে হবে, তার অপরাধ কোথায় এটা চিহ্নিত করতে হবে, তারপর সেই অপরাধের বিচার করতে হবে। যেমন ধরেন সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এবং বেশিরভাগই হত্যা বা হত্যার চেষ্টা মামলা, 266 জনের বিরুদ্ধে। তারা কি হত্যা করেছে? তারা যদি তাদের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকতে ওই সরকারের সহযোগিতা করেছে, আরও অনেকের বিরুদ্ধে আছে, সেই ধারায় মামলা হতে পারে। কিন্তু আপনি একজন সাংবাদিক, পেশাদার সাংবাদিক, তাকে তার মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু তাই বলে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হবে? আইনজীবীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এই মামলার প্রমাণ করা যাবে কি? যেসব এবং প্রমাণ না করা গেলে তখন কিন্তু হচ্ছে হয়রানি। এখন একজন সাংবাদিক যদি ধরেন বিনা বিচারে 2 বছর আটক থাকে, 16 মাস 17 মাস আটক থাকে, এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সঠিক নয়, তার যে 16-17 মাসকে ফিরিয়ে দেবে, এটি একটি বিষয়। আবার এর অর্থ আমি বলছি না যে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, অবশ্যই ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু সেটি এরকম গয়রহ হবে না। আওয়ামী লীগ আমলে মামলা হতো গায়েবী মামলা, অর্থাৎ ঘটনা ঘটেনি, সরকার সেই ঘটনা মানে সাজিয়ে মামলা দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, এমনকি অন্য পেশাজীবীদের বিরুদ্ধেও। এই সরকার তো সেটা করার কথা না। এই সরকার তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা, এতগুলো প্রাণ দানের বিনিময়ে আসা, যার মূল লক্ষ্য হবে বিচার আর প্রতিশোধ কিন্তু এক নয়। বিচার হচ্ছে ন্যায্যতা পায়, আর প্রতিশোধ কখনো ন্যায্যতা পায় না, বা প্রতিহিংসা কখনো ন্যায্যতা পায় না। প্রতিহিংসার বদলে প্রতিহিংসা, সেটাও কিন্তু সভ্য সমাজে কাম্য নয়। এটি আমরা দেখেছি যে গোত্রপ্রধান, যে মধ্যযুগে এক ধরনের যে এক গোত্রের বিরুদ্ধে আর এক গোত্রের লড়াই বছরের পর বছর চলে, উত্তর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে। আমরা তো সেটা চাই না। একটা ন্যায়ভিত্তিক সমাজ চাই, একটা মানবিক সমাজ চাই, এবং সেজন্য আইনের শাসনটা জরুরি। যে অভিযোগ করেছে, এখন ধরুন যে প্রশ্নটি আসবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ করেছে, এখন এই অভিযোগ, হ্যাঁ, যে কারো বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হলেও অভিযোগ আসলে সেটা তদন্ত করে দেখবে, তথ্যপাতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার লক্ষ্য যদি হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তখন জনমনে কিন্তু, কারণ এই লাস্ট মোমেন্টেই তো আসছে এগুলো, সেটাই, এটা একটা খুবই দুটো ঘটনায় কিন্তু বেশ পরম্পরা আছে।
যে একই দিনে দুটি অভিযোগ জি এবং যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা নিয়েছে তাদের পক্ষ থেকে। আপা আপনার কাছে যদি আসি সৌরভ ভাইয়ের এই পয়েন্টটাতে যে এই যে ঢালাওভাবে যে হত্যা মামলা হয়েছে, আমরা যদি সাংবাদিকদের বিষয়েও বলি যে সাংবাদিক ব্যবসায়ী বা সাংবাদিকদেরগুলো আমরা জানি যে লিস্টটা বললো যে তো এটা ওই সময়টা আমরা জানি যে যেই সময়ের বেসিসে এটাকে করা হয়েছে যে এখন তারা ফ্যাসিস্ট আমলের ছিল, তাদের বিরুদ্ধে যে মামলাটা, তখন তো আসলে ফ্রিডম অফ স্পিচ ছিল। তাহলে কি এটাও তো হতে পারে যে ভয়ের রাজনীতি যেটা কায়েম ছিল সেখানে, মানে সবাইকে এটা কিভাবে বের করা যায় বা এটা কি সঠিক উপায় কি এটা আসলে এগুচ্ছে কিনা? কারণ আসলেই তো তাই যে আগের প্রতিশোধের একটা হচ্ছে প্রতিশোধ আর একটা হচ্ছে যেটা যুক্তিসঙ্গত, যেটা আসলেই হওয়া উচিত, সেটা হচ্ছে কিনা। দেখেন বাংলাদেশের না ম্যাক্সিমাম মামলাগুলো মেরিটের অভাবে ধ্বংস হয়ে যায়, কিংবা অরিজিনাল যে মামলাগুলো সেগুলো ফাইলের জাতাকলে পড়ে বছরের পর বছর ধুলাবালি স্তূপ পড়ে যায়। কোনো কিছুই এইখানে আইনের অনুশাসন বলতে যা বোঝায় তা হয় না। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, 5ই আগস্টের পরে আমাকে বেশ কয়েকজন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমার নিজের এলাকা থেকেও আমাকে ফোন করেছে, আপা ওই যে আপনার অমুক দিন অমুক সাংবাদিকটা আপনাকে দেখে মনে আছে আপনার সাথে কি আচরণ করেছিল, দিয়ে দিব এখানে মামলা। আমি হা হা করে উঠেছি। সে তার জায়গায় তার কাজ করেছে, হতে পারে সে কোনো প্রো হতে পারে, আমিও তো তাকে ছেড়ে কথা বলি নাই। সেটার জন্য তোমার এইখানে মামলা দেওয়ার দরকারটা কি, এইখানে নাম দেওয়ার দরকারটা কি? এবং সত্যিকার অর্থে ওই সাংবাদিকের সঙ্গে আমার কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। হতে পারে সে তার বসকে খুশি রাখার জন্য বা কোনো কারণে খুশি রাখার জন্য কিংবা কোনোভাবে ইন্টেনশনালি ওই দিন একটা বৎসা হয়ে গেছে, সেটার জন্য মামলা দিতে হবে। বা অন্য কোনো নেতার সাথে, যে নেতার সাথে আমার টকশোতে ঝগড়া হয়েছিল, অন্যায়ভাবে সে আমাকে নিপীড়ন করেছে, সেটার জন্য আমি এখন মামলা দিব। আমার কাছে মনে হয়েছে যে এটা ধ্বংসাত্মক একটা জায়গা। আপনি অরিজিনালি মামলা দিতেই পারেন, আপনার জন্য জনজীবন যদি অতিষ্ঠ হয়ে যায়, আপনার যে জায়গাটায় আপনার দেখা গেছে যে অনেক সাংবাদিক না শুধু অনেক রাজনৈতিক নেতা, তার বাড়ি ধরেন চিটাগাং, তারে মামলা দিচ্ছে আপনার ভোলা এবং চিটাগাংয়ের দূরত্বটা কোথায়? আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। এই যে হয়রানিমূলক, তাতে হয় কি ওই লোক কিন্তু যে মামলা দিছে তার চেয়েও বেশি বেশি বড় বড় খারাপ কাজ করেছে। তার ওই এলাকায় কিন্তু সে আপ ডাউন করতে করতে তার জুতা ক্ষয়ে যাওয়ার কথা কতগুলা, বা জেল খাটতে খাটতে তার জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কথা। সেখানে তাকে ভাড়া করে আরেকখানে নেওয়ার তো দরকার পড়ে না। এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের এক ধরনের বিকৃত রুচিবোধ। আরেকটা হচ্ছে যে ওই যে শেখ হাসিনা একদিন বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যখন তার বোনের আপনার ধানমন্ডির বাড়িটা সরকারি বাড়ি ছিল, দখল করেছিল ওনারা, সেটা যখন সরকার আবার ফেরত নিয়েছিল, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাসনামলে, তখন শেখ হাসিনা ওটাকে ধানমন্ডি থানা বানানো হয়েছে। তখন শেখ হাসিনা বলেছিলেন যে তোমার বাড়িতে আমি ঘুঘু চড়াবো। এটা বলে সে ক্ষান্ত হয়েছেন তা না, উনি ঘুঘু চড়িয়েই ছেড়েছেন। শুধু ঘুঘু চড়ান নাই, ঘুঘু চড়ালে তো বিরান ভূমি থাকে, ক্ষেত থাকে, ওইখানে প্রায় 75 তলা বিল্ডিং হয়েছে। 5টা যদি 15 তলা করে বিল্ডিং হয় তাহলে 5×15 75। এই যে এটাকে বলে এখন তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না? এখন আমি আপনাকে মামলা দিলাম, আপনি আমাকে মামলা দিলেন, আমি আপনার একটা হাত ভেঙে দিলাম, আপনি আমার 2টা পা ভেঙে দিলেন, আমি আবার আপনার 2 হাত 2 পা ভেঙে দিলাম, তাতে কি হলো? এটা কতদিন চলতে থাকবে? এটার তো একটা বিহিত হওয়া দরকার। আমরা যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই। ইনাফ, এই কথার উপর কোনো কথা থাকতে পারে না, এই লাইনটার উপর। যদি বিচারটা ঠিকভাবে হয় তাহলে কিন্তু তারা একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত তারা লেফট রাইট করানোর দরকার পড়ে না। তার স্থানীয় জায়গায় তার নামে মামলা হোক, ওইখানেই তার বিচার হোক। বিচার হওয়ার জন্য বাংলাদেশের সব জায়গাতে বিচারের জায়গাটা একই। সমস্ত জজকোর্ট একরকম জজকোর্ট হওয়ার কথা, সমস্ত মানুষের জন্য একরকম হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হওয়ার কথা। তো সেইখানে যখন একরকম হয় না, প্রবলেমটা কিন্তু ওইখানেই হয়। তো আমি মনে করি যে এই মামলাগুলো যে বা যারা করেছে, এবং পুলিশ এদেরকে উৎসাহ দিয়েছে অনেক ক্ষেত্রে,
কারণ পুলিশ হইল গিয়া আপনার শাখির করাত, দুই পাশেই কাটে, যেতেও মামলা দিলেও পয়সা পায়, মামলা থেকে নাম কাটাতেও পয়সা পায়। আমি সরি টু সে, আমি কাউকে এরকম হার্ট করতে চাই না, কিন্তু তারা কিন্তু তাদের ট্রমাটাই ছাড়ে নাই 24-এর পরে, কিন্তু অর্থের ক্ষেত্রে কিন্তু তাদের ট্রমা ওই জায়গাতেই আছে। কিছু জায়গায় রাস্তাঘাটে তারা আগের মতো দাপট দেখায় না। আগে যেমন একটা ট্রাক ড্রাইভারকে, বাস ড্রাইভারকে দাঁড় করা যায় যেভাবে ওপেন অর্থ নিত, সেটা আমি এখন কম দেখি। বাট এই যে মামলা বাণিজ্য, এই যে মামলার, এটা যে কত দুঃসহ মানে কাহিনী, এটা আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারেরও এই জায়গা থেকে একটা রুলস আসা উচিত এবং জনগণেরও এই বিকৃত রুচি থেকে সরে দাঁড়ানো উচিত। এই প্র্যাকটিসটা বন্ধ হওয়া উচিত। এই প্র্যাকটিসটা বন্ধ হওয়া উচিত। আমরা আশা করতে পারি যারা আসবেন, আমি তো ভালো কিছু চাষ করব বলে আমি কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম। তাহলে আমি যদি আগের মতোই করি তাহলে তার কোনো চেঞ্জ আসলো না, এবং আগের চেয়েও বেশি করি তাহলে তার কোনো চেঞ্জ আসলো না। আমি তো একটা চেঞ্জ চাই, এবং আমি বিচার অবশ্যই চাই। বিচার আমি এই ধরেন এই যে এখন যে এক ধরনের কথা হচ্ছে হাদিকে নিয়ে, যে নির্বাচনের আগে যে কোনো মূল্যে বিচার না করলে নির্বাচন হতে দেওয়া হবে না। এখন আমি তার হত্যাকারীর বিপক্ষের মানুষ 100%, কিন্তু আপনি বলেন বা সোহরাব ভাই বলুক 25 দিনে 20 দিনে একমাত্র মার্শাল কোর্টের বিরুদ্ধে বিচার হয়। সাধারণ কোর্টের বিচার শেখ হাসিনার সর্বনিম্ন দেনি হয়েছে, তাও 1 বছরের হয়ে গেছে। তো আপনার এটা কিভাবে সম্ভব? যে কোনো সরকার, গণতান্ত্রিক সরকার বলেন, যেটা একমাত্র মার্শাল, যেখানে তারা একদম কুইক, তাদের ডিসিশনগুলো ওরকম। তো সেটা ছাড়া আপনার পাবলিক স্পেসে এইভাবে সম্ভব না। তো এইভাবে যেহেতু সম্ভব না, তার মানে এই না যে আপনি 5 বছর 3 বছর 7 বছর দেরি করাবেন। আপনার একটা লাইন, যে কথাটা আইন উপদেষ্টা বলেছিল ক্ষমতা নেওয়ার পরে পরেই, যে আমরা মামলার জটগুলা ছাড়াবো। কতগুলো জট ছেড়েছে আমি জানি না, উনি বিশেষজ্ঞ মানুষ, ওনার দিকে আমি তাকাচ্ছি। জটের জায়গায় আছে, এবং এই যে বিচার বিভাগের স্বাধীনতার, সেই স্বাধীনতার জায়গাটা কতটুকু আমরা ভোগ করতে পেরেছি আমরা জানি না। আমরা এখনো কিন্তু আগের মতোই দেখছি, এখনো কিন্তু আগের মতোই সন্দেহ করে অ্যারেস্ট করা হচ্ছে, এখনো কিন্তু আগের মতোই আপনার সরকারের কথা ভালো না লাগলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে আমার কণ্ঠের স্বাধীনতা আমি কোথায় পেলাম? আমি আওয়ামী লীগের সময় রিস্ক নিয়ে কণ্ঠের জোর করে স্বাধীনতা নেওয়ার চেষ্টা করেছি। 10 জনের মধ্যে 9.5 জন ধরা খেয়েছে, 5 জন মারা গেছে, 3 জন গুম হয়েছে, কথার কথা। তো এখনো যদি একই অবস্থা হয়, তাহলে আমি চেঞ্জটা কোথায় আনলাম? সেটাই। আপনি যেটা বলছিলেন যে পরিবর্তন দরকার রাজনীতিতে, এবং এই পরিবর্তনে আমরা অবশ্যই দেখতে চাবো যে ব্লেম গেম বা প্রতিশোধমূলক রাজনীতির যাতে অবসান ঘটে। এটার জন্য কি আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট না, যেটাকে আমরা বলি রাজনৈতিক ঐক্য, বা যেই আসুক ক্ষমতায় অন্যদের পরামর্শ নেওয়া বা তাদের সাথে কথা বলে ডিসিশন নেওয়া, তাদের মতামত নেওয়া। আজকে এটা কেন বলছি যে আজকে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে কোনো সরকারই সব সমস্যার সমাধান এককভাবে দিতে পারে না, তাই অংশীদারিত্ব প্রয়োজন, এবং সব দল একই চিন্তার মধ্যে আসবে এমন কোনো সুযোগ নেই অবভিয়াসলি। তবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। এখানে দুটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস এসছে, একটা অংশীদারিত্ব আর একটা জবাবদিহিতা। দেখেন, জবাবদিহিতার তো আসলে বিকল্প কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। কারণ একটা সরকার আসা মানেই তাকে বুঝতে হবে টুডে আর টুমরো তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আর নইলে দেশ ছেড়ে পালাতে হবে, সেটাও তো এক ধরনের বড় জবাবদিহিতা। আপনার সব কিছু আছে, আপনি নির্বাচন করতে পারছেন না, আপনি ওপেন হতে পারছেন না, আপনি এর চেয়ে বড় শাস্তি তো আর কিছু হতে পারে না। আর যেটা বলেছেন যে অংশীদারিত্ব, আমির খসরু মাহমুদ চৌধুরী শুধু বলেছেন তা না, বিএনপি কিন্তু 23 সালে যেটা 31 দফা প্রকাশ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, সেখানেই কিন্তু বিএনপি ওইখানে বলেছিলেন যে আমরা চাই ভোটটা পাই না কেন, একটা নির্বাচন আসলে আমরা যেভাবেই পাই না কেন, আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এই যে অংশীদারিত্বের যে জায়গাটায়, যে যার ভোট কম থাকুক বেশি থাকুক সেটা ম্যাটার করে না, আমরা সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই দেশটার। বিএনপি ওই জায়গাতেই আছে, আগের জায়গাতেই আছে, এবং বিএনপি এখনও আপনার
কিছুদিন আগে আপনি দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে জামাতের আমির যখন শোক বইতে স্বাক্ষর করলেন এবং চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করলেন, তখন কিন্তু উনি বলেছিলেন যে চলেন না একসঙ্গে আবারও আমরা 5 বছর একসাথে কাজ করি, এবং একটা ওই ধরনের অফার দিলেন যে অংশীদারিত্বের মধ্যে আমরা থাকি। তো এই জায়গাটা বিএনপি তো আগে থেকেই তো ওনারা বলার জন্য বলেছেন কিনা আমরা জানি না। যদি কেউ এই ধরনের অফার দেয়, বিএনপি আমার মনে হয় যে সেটা লুফে নিবে দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, এবং একসাথে কাজ করার যে প্রত্যয়টা আগে ব্যক্ত করেছে সেটার মধ্যেই তারা থাকবে, এটা আমার ধারণা। সৌরভ ভাই, আপনার থেকেও একই বিষয়ে জানতে চাচ্ছি আপনার ওপিনিয়নটা। আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। জি। বিষয়টা হচ্ছে যে আপার সামনে কথা বলা তো খুব বিব্রতকর অবস্থা, যে আপার বিরোধিতা করা করেন, সমস্যা সেটা হচ্ছে যে জাতীয় সরকারের ধারণাটা মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদ আছে, এক ধরনের একচ্ছত্র প্রভাব বলয় সৃষ্টির চেষ্টা থাকে। সেটা হচ্ছে কারণ আমরা অতীতে অনেক জাতীয় ঐকমত্যের সরকার, জাতীয় সরকার ইত্যাদি শুনেছি। প্রথমত যে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। তো এই জাতীয় সরকারটি আবার এরকম তো হবে না চীন বা রাশিয়ার মতো একদল পুরো দেশ শাসন করেছে, হ্যাঁ, মানে একদলীয় শাসন নয়। যদিও অতীতে বহুদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন কায়েম করা হয়েছে, আবার একদলের নামে তো একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আমরা একসঙ্গে চলতে চাই কিনা, চলতে চাইলে তাহলে আমার যে প্রতিপক্ষ, আমার সঙ্গে যার ভিন্ন মত আছে তাকে নিয়েই কিন্তু চলতে হবে। এবং জাতীয় সরকার একটা, আমি যে কারণে তাত্ত্বিকভাবে যেটি বলছি, জাতীয় সরকার সবাইকে জাতীয় সরকারের অংশ হবে। যেমন এই নির্বাচনে যারা অংশ নেবে, কেউ বেশি আসন পাবে, কেউ কম আসন পাবে, সবাই মিলে কি একটি সরকার করবে? অথবা বিরোধী দল তার ভূমিকা পালন করবে, সরকার তার ভূমিকা পালন করবে। সংখ্যাগরিষ্ঠ দল সরকারে থাকবে, সংখ্যালঘিষ্ঠ দল বিরোধী দলে থাকবে। সেখানে বিরোধী দল যাতে তার ন্যায্য ভূমিকা পালন করতে পারে, তার অধিকার ফিরে পায়। কারণ বিরোধী দলের মাধ্যমেই কিন্তু জনগণের যে অভাব অভিযোগ, জনগণের যে নালিশ, সেটা সংসদে উপস্থাপিত হয়। আরেকটা হচ্ছে আমাদের এখানে একটা প্রবণতা আছে যে উইনার টেকস অল, বিজয়ী সব কিছু দখল করে। আর পরদিনই, নির্বাচনের পরদিনই বিরোধী দলে যারা থাকেন, অতীতেও দেখেছি যে তারা মানবো না বলে। প্রথমত নির্বাচন সুষ্ঠু হয়নি, দ্বিতীয় হচ্ছে যে এই সরকারকে শান্তিতে থাকতে দেব না, এরকম নানা রকম কথাবার্তা অতীতে হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা যায় কিনা, তাহলে কিন্তু জাতীয় জুলাই সনদের নিয়ে অনেক সমালোচনা করতে পারি। এক ধরনের জুলাই সনদের মধ্যে আপনার বোঝা একটা সমঝোতার একটা আছে, সরকারি দল এবং বিরোধী দলের যে কি ভূমিকা হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিরোধী দলের ভূমিকাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আর সাংবিধানিক কমিশনগুলো বা প্রতিষ্ঠানগুলো গঠনের ক্ষেত্রেও বিরোধী দলের ভূমিকার কথা বলা হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদ কার্যকর কতটা করতে পারি তার উপরে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে। এ পর্যন্ত আমরা এটি করতে পারিনি। 4টি ভালো নির্বাচন করেছি, কিন্তু 4টি ভালো সংসদ পাইনি। ভবিষ্যতে আমরা ভালো নির্বাচন চাই, ভালো সংসদ চাই, ভালো সরকার চাই, ভালো বিরোধী দলও চাই। এটা যদি হয় তাহলে জনগণের জন্য, বৃহত্তর জনগণের জন্য স্বস্তির এবং মানুষ আশাবাদী হতে পারবে। নাহলে আবার হানাহানি, সংঘাত, সংঘর্ষের মধ্যে আমরা চলি। জি, অবভিয়াসলি। সৌরভ ভাই, আরেকটা বিষয় যদি কথা বলি, আমরা নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছি, গণভোটের যে বিষয়টা আসছে, আমরা জানি যে গণভোট সম্পর্কে এটা তো একটা নতুন কনসেপ্ট। তো এই সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকার তারা বলছেন যে তারা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন দেশ জুড়ে। কিন্তু কালকেও একটা নিউজে এসছে এখানে, যেখানে আমরা দেখছি যে গণভোটের যে 4টা কোয়েশ্চেন আছে এবং এই প্রশ্নের উত্তরগুলোতে হ্যাঁ হলে কি হবে বা না হলে কি হবে, কিভাবে গণভোট দিতে হবে, কোথায় দিতে হবে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিন্তু এখনও জনগণকে মানে র্যান্ডমলি জিজ্ঞেসও করা হয়েছে। সেটা নতুন ভোটারদেরকেও জিজ্ঞেস করা হয়েছে, কিছু শিক্ষিত ভোটার ছিলেন তাদেরকেও। তারা কিছু বিষয়ে কনফিউজড, কিছু বিষয় এখনও জানেন না। তো এত ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা
খুবই মানে শীঘ্রই আমরা নির্বাচনটা দেখব, গণভোট হবে, এখনো যদি জনগণ এই বিষয়ে সঠিকভাবে অবহিত না হন তাহলে এটা কিভাবে আসলে কাজ করবে? এখানে আরেকটি প্রশ্ন আছে, নির্বাচনে যে দলগুলো অংশ নিতে যাচ্ছে, জি, বিএনপি সহ অধিকাংশই দল বলবো যে তারা গণভোটের ব্যাপারে খুব আগ্রহী নয়। কারণ তারা চেয়েছিল যে গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের পরে। জি, যেহেতু জামাত ইসলামী এবং এনসিপি সহ বেশ কয়েকটি দল তারা একই দিনে বা আগে চেয়েছিল গণভোট আগে হবে, আর এ কারণে এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি মেনে নিয়েছে শেষ মুহূর্তে একই দিনে। প্রশ্ন হলো, এক হচ্ছে আপনি কারিগরি প্রশ্ন বলতেছেন, 4টি প্রশ্নের মধ্যে কোনটিতে হা বলবে না বলবে, বা বিষয়টা বাংলাদেশের সম্পর্কে মানুষ বোঝা আর কি, যে এটা আসলে এই কি। সবকিছু নির্বাচনী ইশতেহার দেখেও ভোট দেয় না, আর গণভোটের এই 4টি প্রশ্ন দেখেও ভোট দেবে না। এখানে যেটা বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষে কি পক্ষে নন, এটা হচ্ছে মোটা দাগে যদি এটি মানুষকে বোঝানো যায় তারা বুঝবে। আরেকটি নৈতিক প্রশ্ন আসবে, যদি গণভোটে বিএনপির মতো বড় দল যদি এই গণভোটের ব্যাপারে আগ্রহ না দেখায়, তখন যদি এমন হয় যে কেউ 2টি ব্যালটপত্র পাবে, একটিতে তার পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে আসলো, অন্যটি ভোট দিলেন না, এবং সেই সংখ্যাটি যদি 50% বেশি হয়, অর্থাৎ গণভোটে যদি হায়ের সমর্থন 50% কম হয়, নৈতিকভাবে এটা প্রশ্নবিদ্ধ, আইনত প্রশ্নবিদ্ধ হবে না। কারণ 3টি ভোটের 2টি যদি হায়ের পক্ষে যায়, একটি নায়ের পক্ষে যায়, হা জয়যুক্ত হবে। এটা অনেকটা প্রশ্ন। আসলে এই রাজনৈতিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বিরোধ এবং মতভেদ এত বেশি, যেটি জাতীয় ঐকমত্য কমিশন তো হিমশিম খেয়েছে, শেষ পর্যন্ত একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছে। এবং এখনও যেটা মজার ব্যাপার, যে আমি জানি না, যে আমি কিছুদিন বাইরে ছিলাম, এ কারণে যে এর মধ্যে কি এনসিপি জুলাই সনদে সই দিয়েছে? যদি গত 15 দিনে না দিয়ে থাকে তাহলে তার আগে তো দেয়নি। তাহলে জুলাই সনদ ছাড়াই কি তারা গণভোটের পক্ষে প্রচার চালাবে? এবং তারা বলছে তারা গণভোটের যেসব আসনে জনগণের আসনে তাদের প্রার্থী থাকবে না, তারা গণভোটের পক্ষে অ্যাম্বাসেডর হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদে তারা সই না দিয়ে কিভাবে অ্যাম্বাসেডর হবে? আপা, আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন, আপনার মন্তব্য? আমি এখানে বলতে চাই যে জুলাইয়ের যে গণভোটের প্রশ্নগুলো ভোটারদের কাছে, যে এটাই একটা প্রশ্নের জন্ম দিবে। বাংলাদেশের প্রায় 70-80% পঞ্চম প্রশ্ন হলো, ওইখানে 4টা আছে আর আপনি আরেকটা। হ্যাঁ, প্রশ্নের জন্ম দিবে যে জনগণ কিন্তু কিছুই জানে না, এটা অন্ধকারে আছে। 70-80% মানুষ এই দেশের এই 4টি প্রশ্নই বুঝে না। এর মধ্যে সাংঘর্ষিক প্রশ্নগুলো, 4টা প্রশ্নের একটা আনসার হতে পারে না, কোনো দলের কাছেই হতে পারে না। আপনার অপশন থাকতে হবে। আপনার যদি 4টাকে মিলে একটা প্রশ্ন করতে পারতেন এবং জনগণের কাছে সহজলভ্য করতে পারতেন, তাহলে কিন্তু আপনার শিক্ষা, আপনার দেশপ্রেম, আপনার গণতন্ত্র সব কিছু মিলে কিন্তু জনগণ এক কথায় বুঝে। যদি সে যদি লেখাপড়া কমও জানে, ওইখানে পড়ারও কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু এত পড়ালেখা জানে না ভোটার, তো সেইখানে কম জানলেও একটা প্রশ্ন কিন্তু সবার মাথার মধ্যে ঢুকে যেত। সরকার যে কথাটা বলছে সরকারি প্রচারণা আমরা কিন্তু দেখছি না ওইভাবে। অন্য দলগুলো যারা জুলাই সনদ চায় তাদেরও প্রচারণা আমরা ওইভাবে দেখছি না। যারা চান না, কেন তারা চান না, সেই প্রচারণাটাও আমরা দেখছি না। তাহলে আপনার এটা তো একটা নিজেই বিরাট প্রশ্নবোধক চিহ্ন। আমি কিন্তু এর পক্ষে বিপক্ষের কথা বলছি না, আমি এটা অসুবিধাটার কথা তুলে ধরছি। যে এই কথাগুলো আমি প্রথম থেকেই, যখন আমি শুরু থেকেই বলছিলাম, যেমন ধরেন বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, বিএনপি এখন বলছে এই জুলাই সনদটা ওইটা না, আমার স্বাক্ষরিতটা দেখানো হচ্ছে না, সরকার আরেকটা করেছে, আমি এটা করি নাই স্বাক্ষর। সরকার কিন্তু ওইটার সঙ্গে প্রটেস্ট করে নাই। সরকার 4টা প্রশ্নের জন্ম দিয়েছে, যেটা কোনো নেতাদের সাথে আলোচনা করেন নাই। কোনো দলের নেতারা এটা নিয়ে ভিতরে ভিতরে খুবই তারা মনক্ষুণ্ণ, বাট বাইরে তারা সরকারকে এটা নিয়ে বসতে বলে নাই বা চার্জ করে নাই বা নিজেরা বসে নাই। তাহলে এটা যে জুলাই সনদ নিজেই প্রশ্নবোধক চিহ্ন, সে মানুষের প্রশ্নের ইনফরমেশন গ্যাপ এবং এটা হাতে সময় আপনার কয়দিন আছে?
জনগণ তার কাজ বাদ দিয়ে ভোট দিতে যাবে 1 ঘন্টা 2 ঘন্টা। এটার জন্য জনগণ কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন কিন্তু সময় দিবে না। জনগণ যেটা বুঝে না সেটা আপনার অ্যাভয়েড করে চলে আসবে, আমার ধারণা। জি, কিংবা যেটা সামনে পড়লো হ্যাঁ অথবা না একটা দিয়ে চলে আসলো, না বুঝে হয়তো। এটা তো হতে পারে না। হ্যাঁ, সেটাই যে এত বড় এত ত্যাগ, এত জি, ত্যাগের সেটাই। পরে যে গণতন্ত্রটা, এবং এই গণতন্ত্রের এদিক সেদিক হলে ওই ছাত্ররা, ওই জনগণ বিপদে পড়বে। সেটা নিয়ে তো দুষ্টুমি করার কোনো জায়গা নাই। তাহলে আমরা কেন করছি এটা নিয়ে? কেন এটা নিয়ে সরকার ক্লিয়ার করছে না? অথচ একটা শ্রেণী এখন বলছে, কিছু কিছু দল, যে বিএনপি বলছে, বিএনপির অমুক থানার অমুকে বলছে, এটা তো বিচ্ছিন্ন ঘটনা যে ভোট দিও না। বিএনপির মহাসচিব কি বলছে? আমরা তো ভোট দিতে না করি নাই। এটাও তো সত্যি। বিএনপি কি বলেছিল? বিএনপি বলেছিল যে আমরা যারাই ক্ষমতায় যাই, আমরা সবাই মিলে বসে এই জুলাইটা আমরা ঠিক করব সংসদে গিয়ে। সেটা তো বিশ্বাস করে নাই, বিএনপির উপর জোর করে চাপিয়ে দিয়েছে। এখন জোর করে চাপিয়ে দিলে যে ইন্টারেস্ট থাকার কথা নিজে থেকে করলে, আপনাকে যদি জোর করে চাপিয়ে দেয় সেখানে কিন্তু ওই ইন্টারেস্টটা কাজ করবে না। বিএনপির হয়তো সেই ইন্টারেস্টটা কাজ করে না। আমি অনেকগুলো টকশোতে এই কথা বলছি। আর আওয়ামী লীগ তো জুলাইয়ের, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দিতে যারা যাবে, জুলাইয়ের সনদের পক্ষে ভোট দেওয়া তো ইম্পসিবল, অ্যাবসার্ড। ওদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে তো জুলাই সনদে ওরা ভোট দিবে না। তাহলে এইখান থেকে প্রতীয়মান যে জুলাই সনদটাকে একটা প্রশ্নের মুখোমুখি সরকার বা সরকারের ছত্রছায়ায় কোনো কোনো দল দাঁড় করিয়েছে। আজকে যারা জুলাই সনদ নিয়ে এত কথা বলছে, অনেকেই কিন্তু এর মধ্যে সিগনেচারই করে নাই। তাদের ব্রন চাইল্ড, তারা সিগনেচারই করে নাই। তাহলে আপনার আজকে এত বড় বড় কথা, তার মানে কি আপনি পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য পায়তারা করছেন? আপনার জিনিস, আপনার সন্তান আপনি ফেলে দিয়ে চলে গেছেন, সেটা আমি তুলে টুলে আমি মানুষ করার জন্য চিন্তা করছি, পরিষ্কার করছি, আমি ডাক্তার দেখাইছি, এখন আপনি আমার ভুল ধরছেন, আমি কেন ঠিক মতো খাবার দিলাম না, আমি কেন আরও ভালো স্কুলে পড়াইলাম না। এটা তো হইতে পারে না। আপনি তো মিনিমাম দায়িত্ব নেন না, আপনি ফেলে চলে গেছেন আপনার মাঝপথে। আমি ওইখান থেকে টুকায় নিয়ে আসছি। তাই বাংলাদেশের রাজনীতিটা এই জায়গায় এসে উপনীত হয়েছে। তো এই জায়গাতে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করেছে, তাদের সম্মিলিত ঐক্যের মাধ্যমে এটা সরাহ করতে হবে। নইলে ওই যে সেনাপ্রধান বলছে যে আপনারা যদি এরকম কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে কিন্তু এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। জি, তো আমরা তো ওই ভয়টা আমাদের ভেতরে আছেই। নইলে আপনার মনে করেন যে একটা সৈনিক, একটা পুলিশ, একটা বিজিবি, যারা রাষ্ট্র পাহারা দেয়, যারা জনগণকে পাহারা দেয়, তারা কোনো ভালো কাজ করতে পারছে না, বা করতে দেওয়া হচ্ছে না, বা করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা বসে আছে। অথচ বাংলাদেশে অস্ত্রের ঝনঝনানি সব জায়গায়। আপনার সরকারি অস্ত্র, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয় নাই, খোয়া যাওয়া গোলাবারুদ উদ্ধার হয় নাই, আপনার ইল্লিগাল অস্ত্র উদ্ধার হয় নাই, আপনার বৈধ অস্ত্র আপনার থানায় জমা দেন নাই। আপনি আরও ঘোষণা দিচ্ছেন, তোমরা যারা ইলেকশনে এই 2500-3000 লোক দাঁড়াইছো, তা করে চাহিবা মাত্র আমরা অস্ত্রের লাইসেন্স দিতে বাধ্য থাকিব। তাহলে কি হলো? এইভাবে আপনার একটা দেশের, বাংলাদেশের মতো দেশের নির্বাচনটা কতটুকু আপনার ওই জায়গাটায় পৌঁছবে যে সুন্দর একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে আমরা ইলেকশন করব। আমার তো এইখানে একটা ভয় কাজ করে যে আজকে আজহার সাহেব মনে হয় জামাতের, উনি অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছেন যে কেউ যদি সহিংস করার জন্য ভোট দিতে আসেন, তাহলে মায়ের কাছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। এটার অর্থটা কিন্তু খুবই অর্থবহুল, খুবই নেগেটিভ অর্থবহুল। তাহলে এই যে একটা ঘোষণা দেওয়া, এই জিনিসগুলো, এগুলো কিন্তু মানুষকে ভীত করবে। কাকে? সাধারণ মানুষকে। সাধারণ মানুষ যদি ভোট দিতে কম যায়, তাহলে আওয়ামী লীগের সময় নির্বাচনের আসল অর্থটাই তো আর থাকবে না। তাহলে আওয়ামী লীগের সময় যা হয়েছে মানুষ বলবে, তাহলে তো এখনো তাই হচ্ছে, তাহলে আমার তফাৎটা কোথায় থাকলো? সোহরাব ভাই, এখানে যদি আপনি একটু অ্যাড করেন, কারণ যেই গণভোটটা, এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে তারপরেই তো এসছে, নাহলে তো এটা শুধু নির্বাচন হতো, গণভোটের বিষয়টা আসতো না। এখানে যদি আসলে যে আমরা যেই জিনিসটা নিয়ে প্রতিদিন এখন নিউজ দেখি, যে মব ভায়োলেন্স এবং এই যে নিরাপত্তার বিষয়টা, এটা তো একেবারেই রিলেটেড টু এভরিথিং দ্যাট হোয়াট উই ডু। এবং নির্বাচনের ওই সময়টা আসলে কি হবে, আপা যেটা বলছিলেন যে এখনও কিন্তু কথায়, কনভারসেশনে আসে যে ভোট আসলে নির্বাচন হবে কিনা বা হচ্ছে কিনা। এখানে তো
আসলে নিরাপত্তার সাথে এই বিষয়টার রেলেভেন্স বলেন বা ইম্পর্টেন্স কতখানি দেখছেন আপনি? আমরা আসলে একেবারে শেষের নিরাপত্তা দিকে। মানে কি? নিরাপত্তা তো জনগণের নিরাপত্তা। জনগণের নাগরিকের নিরাপত্তার সাথে নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা এবং সেটি রক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেখানে সফল হয়েছে এটা কোনোভাবেই বলতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থা আছে তাতে সেটা আপা যেটা বলছেন যে তারা যদি যেতেই না নির্বাচন পারে। হওয়া কঠিন। জি এখন আগামী মানে 1 মাসেরও কম সময়ের মধ্যে এটা কতটা বদলাবে সেটা একটু প্রশ্ন। জি। দ্বিতীয় হচ্ছে যে খোয়া যাওয়া অস্ত্র বা লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারবে কিনা, আর মব ভায়োলেন্স ঠেকাতে পারবে কিনা। মব ভায়োলেন্স যদি ঠেকানো না যায় তাহলে নির্বাচন অনিশ্চিত হবে এবং জননিরাপত্তা আরও বেশি হুমকির মুখে পড়বে, এবং যেটি কোনোভাবেই কাম্য নয়। তা আমরা চাইব যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিবেশ সেটি সরকার, প্রতিযোগী রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে করতে হবে। এখানে মব ভায়োলেন্স অর্থ কি? মব ভায়োলেন্স তারাই করে যাদের আইনের শাসনের প্রতি আস্থা নেই। সেই কাজটি আইনের শাসন যারা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এসেছেন কেন করবেন, সেই প্রশ্ন থেকেই যায়। জি সৌরভ ভাই, আমরা আসলে আপা আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য এবং এত সুন্দর একটি আলোচনার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।